আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগতম। তো এর আগে আমরা এই দালানের সাবস্ট্রাকচার এই অধ্যায়ের মাটি কাটার পরিমাণ নিয়ে আলোচনা করছিলাম। তো এবারে আমরা বাকি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্ল্যান আছে এবং সেকশন আছে। তো আমরা এখানে সাবস্ট্রাকচারে কাজ করতেছি। এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে সবার আগে হচ্ছে ইটের সোলিং করতে হবে। ইটের সোলিং এর ক্ষেত্রে আমাদের কি লাগবে, দেখো আমাদের হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 150 সেন্টিমিটার, দৈর্ঘ্য এবং প্রস্থ 150 সেন্টিমিটার। কিন্তু ইটের সোলিং এর ক্ষেত্রে কিন্তু শুধু ক্ষেত্রফল নির্ণয় করলেই হবে, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে এবং যে কয়টা আমাদের ফুটিং আছে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের ইটের সোলিং এর পরিমাণ চলে আসবে। তো প্রথমে সেটাই করি। তো প্রথমে ফুটিং এ ইটের সোলিং, হ্যাঁ, ফুটিং এ সোলিং এর পরিমাণ। আমাদের হচ্ছে ফুটিং সংখ্যা লাগবে, তারপরে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ। তো এই তিনটা গুণ করলে আমাদের ফুটিং এর সোলিং এর পরিমাণ হচ্ছে বর্গক্ষেত্রে চলে আসবে। তো আমরা হচ্ছে সংখ্যা বের করছিলাম, কয়টা ছিল আমাদের, মানে কলাম সংখ্যা অ্যাকচুয়ালি, হ্যাঁ কলাম সংখ্যা 3, 3, 6, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো টোটাল 12টা। তাহলে নাম্বার হচ্ছে 12টি। 12 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 150 সেন্টিমিটার, মানে 1.50 মিটার। আরেকবার বলি, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসা খুবই সহজ। দেখ, এখানে হচ্ছে দুইটা সংখ্যার এই পাশে যদি আমি দশমিক নিয়ে আসি তাহলে এটা কি মিটারে চলে আসবে। দেন হচ্ছে প্রস্থ 150 সেন্টিমিটার, 1.50 মিটার। দেখো এখানে হচ্ছে শুধু 150 মানে কিন্তু দৈর্ঘ্যর অংশ এবং প্রস্থর অংশ, এটা কিন্তু বুঝতে হবে। মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে। এটা হচ্ছে একটা বর্গাকার ফুটিং, 1.5 ইন্টু 1.5, তাহলে ভ্যালু কত আসছে আমাদের, 12 ইন্টু 1.5 ইন্টু 1.5, 27। এটা কি আসবে, এগুলো মিটারে না, বর্গ মিটারে আসবে। আচ্ছা, তো সোলিং এ আমরা সাধারণত কি ব্যবহার করি, ইট ব্যবহার করি। তাহলে সোলিং এ ইটের সংখ্যা কতটি হবে, দেখো 1 বর্গমিটার, 1 বর্গমিটার ইটের সোলিং এ ইটের প্রয়োজন 31টি। তাহলে আমাদের হচ্ছে এখানে ইটের সংখ্যা কত। আরেকটা বিষয় হচ্ছে 1 বর্গমিটার এই যে সোলিং আছে, সোলিং এ বালির প্রয়োজন। এখন সোলিং এ বালি কেন লাগবে, আমরা ইট বিছানার পরে ইটের উপরে হচ্ছে বালি দিয়ে দিই, বুঝছো, ইটের মাঝে যে ফাঁকা স্তর আছে সামান্য কিছু, ওই ফাঁকা স্তরটা বালি দিয়ে ফিল আপ করি, এই জন্য বালিরও প্রয়োজন। তো বালির প্রয়োজন হচ্ছে, এটা কিন্তু ঘনমিটারে আসবে। বর্গমিটার, হ্যাঁ, 1 বর্গমিটার সোলিং এ বালির পরিমাণ 0.015 ঘনমিটার। তাহলে আমাদের হচ্ছে এই যে ফুটিং আছে, এই ফুটিং এর সোলিং এ আমাদের ইটের প্রয়োজন এবং বালির প্রয়োজন নির্ণয় করি। ইটের পরিমাণ, ইটের পরিমাণ 27 ইন্টু 31, 837। এটা তোমরা 840টি দিতে পারো আনুমানিক। এরপরে বালির প্রয়োজন, বালির প্রয়োজন হচ্ছে 27 ইন্টু 0.015,
বালি সবসময় বর্গমিটারে হিসাব করা, এই ঘনমিটারে হিসাব করা হয়। (0.405 ঘনমিটার। ওকে, আমাদের সোলিং এর কাজ শেষ, ইটের সোলিং এর কাজ শেষ। তো এরপরে আমরা ফুটিং এ আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করব। তোমরা জানো যে ফুটিং, কলাম, বিম, স্ল্যাব, গ্রেড বিম, এগুলোতে কি করা হয়? আরসিসি কাজ করা হয়। আবার হচ্ছে মেঝেতে, এই দেখো মেঝেতে সিসি মানে কি, সিমেন্ট কংক্রিটের কাজ করা হয়। অর্থাৎ সিসি মানে সেখানে তোমার হচ্ছে রড থাকবে না, এবং আরসিসি মানে রড বা রিইনফোর্সমেন্ট প্রয়োজন। তো ফুটিং এ মালামালের পরিমাণ নির্ণয় করি। আচ্ছা, ফুটিং এ আরসিসি কাজের পরিমাণ। তো ফুটিং এ আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে? আমাদের আয়তনটা লাগবে। হ্যাঁ, এটা আমাদের ঘনমিটারে বের করতে হবে। তো ঘনমিটারে বের করার ক্ষেত্রে দেখো, ফুটিং এর কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে আয়তাকার শেপ যেটা, বা এখানে বর্গাকার শেপ অ্যাকচুয়ালি। তো এই বর্গাকার শেপ যেটা, এটা একটা অংশ, এবং আরেকটা অংশ হচ্ছে ট্রাপিজয়েডাল অংশ। এটা অনেকে ট্রাপিজয়েডাল অংশটা নির্ণয় করা অনেকের কাছে একটু ঝামেলা মনে হয়, এটা খুব সহজ। আমি প্রথমে আয়তাকার অংশ বের করি, তারপরে ওটাও দেখে দিচ্ছি। তো ফুটিং এর ক্ষেত্রে আমাদের প্রথমে ফুটিং এর আয়তাকার অংশে, আচ্ছা আয়তাকার অংশের পরিমাণ, মানে আরসিসি কাজের পরিমাণ actually। তো আয়তাকার অংশের পরিমাণ কি? খুবই সিম্পল। আমাদের কি লাগবে? দৈর্ঘ্য প্রস্থ, যেটা এখানে দেওয়া আছে 150 সেন্টিমিটার। দেন হচ্ছে ফুটিং সংখ্যা, এখানে বের করছি আমি 12টি। তারপর আমাদের হাইট লাগবে। আমাদের হাইটটা অ্যাকচুয়ালি এই যে এই আয়তাকার অংশের জন্য নির্ণয় করতেছি, তো আমাদের আয়তাকার অংশের হাইটটা লাগবে 22.5 সেন্টিমিটার। তাহলে আমাদের ফার্স্টে আমরা এখানে লিখে দিই, দেখো এন আছে কত? 12টি। 12টি কলাম মানে 12টি ফুটিং আছে। এল সমান সমান 1.5 মিটার, হ্যাঁ, বি সমান সমান 1.5 মিটার, এবং এইচ সমান সমান, এগুলো তো বের করছি যেখানে আমি দেখালাম, সেম এগুলো। এটার সাথে জাস্ট হাইটটা গুণ হবে। হাইট হচ্ছে 22.5, ওকে, 22.5 সেন্টিমিটার ইকুয়াল টু 0.225 মিটার। দেখো এখানে হচ্ছে বলা আছে কিন্তু প্রত্যেকটা মাপ সেন্টিমিটারে। দেখো এই যে এখানে লেখা আছে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, বাট এখানে লেখেনি, মানে বুঝতে হবে এগুলো সেন্টিমিটার মানে কি, এগুলো সবই সেন্টিমিটারে আছে। ওকে, তো আমাদের হচ্ছে আয়তন বের করব। আয়তন মানে কাজের পরিমাণ। এন এল বি ডি। এখানে আয়তন না লিখে কাজের পরিমাণটা লিখতে পারো। এন কত? 12, এল কত? 1.5। অবশ্যই সবকিছু মিটারেই নিবা, মিটারে নেওয়ার পরে হিসাব করবা, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা পরবর্তী যে হিসাবগুলো করব সেগুলো কিন্তু ঘনমিটারের ক্ষেত্রে করব। 1.5 ইন্টু 0.225, এগুলো সব গুণ দিলে 12 ইন্টু 1.5 টু 0.225, আমাদের মান আসে 6.075 ঘনমিটার। এটা অ্যাকচুয়ালি কি আসলো? এটা অ্যাকচুয়ালি আমাদের যে ফুটিং সেকশন আছে, ফুটিং সেকশনের আয়তাকার অংশের আরসিসি কাজের পরিমাণটা আসলো। তো এরপরে আমরা এই অংশের আরসিসি কাজ, অর্থাৎ ট্রাপিজয়েডাল অংশের আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করব।
ফুটিং এর অংশে। আচ্ছা, তো এটা তোমাদের সরাসরি আমি নির্ণয় করা শিখাই দিই। কি করবো ফার্স্টে, দেখো এটার ক্ষেত্রে কি করবা, প্রথমে আমাদের কয়টা ফুটিং আছে সংখ্যা 12টি, ইন্টু আমাদের দৈর্ঘ্যের এটা আমরা কি করব, মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র আছে, মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র আমরা এখানে ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের নিচের মানে আমাদের যে দৈর্ঘ্যের অংশ আছে এতটুক যোগ এতটুক, এটা যোগ এটা ডিভাইড বাই 2 করলে আমাদের মাঝখানের যে অংশ আসবে সেটা আসবে, সেটার সাথে আমাদের এই উচ্চতা গুণ করে দিলে আমাদের এই অংশের আয়তনটা চলে আসবে। তো আমাদের সেক্ষেত্রে কি লাগবে, দেখো এতটুকু অংশের দৈর্ঘ্য প্রস্থ এটা কিন্তু 150 বা 1.5 মিটার এতটুকু অংশ। এখন এইটার মাপ কত, এইটার মাপ কত, এইটার মাপ হচ্ছে আমাদের 25। কিভাবে 25, এই দেখো এখানে বলা আছে, এই যে বিম যেটা আছে এই বিমের প্রস্থটা হচ্ছে 25, উচ্চতাটা হচ্ছে 30। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে 25ই হয় প্রস্থের ক্ষেত্রে। তো এতটুকু অংশ 25 মানে কি, এই পুরো মানে সব জায়গাতেই কিন্তু এই প্রস্থের অংশ 25, অর্থাৎ এখানে এই প্রস্থের অংশ 25, সাধারণত 25ই হয়, হ্যাঁ 25ই হয়। তবে অনেক সময় যদি চেঞ্জ থাকে তোমাদের সেকশন দেখে বুঝে নিতে হবে। তো এতটুকু অংশ 25 এবং এটা হচ্ছে 1.5, তাহলে আমরা কি করব, 1.5 মানে হচ্ছে 150 আর এটা 25, তাহলে মিটারে নিলে এটা হচ্ছে 1.5 প্লাস 0.25 ডিভাইড বাই 2। তো এই মধ্যপ্রস্থিতের সূত্র আসলে মানে কিভাবে সূত্রটা হলো, এটা যদি আমি বোঝাতে চাই, দেখো মধ্যপ্রস্থচ্ছেদের যে সূত্র আছে ট্রাপিজিয়ামের, সেটা হচ্ছে কি তোমাদের এই মাঝের অংশের দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য মানে সূত্রটা ব্যবহার করা হচ্ছে, যে মাঝের অংশের দৈর্ঘ্য নির্ণয় করবে এবং ওটার সাথে ক্ষেত্র মানে উচ্চতাটা গুণ করে দিলে আমাদের ওই অংশের ওই সেকশনের কিন্তু তোমাদের ক্ষেত্রফলটা চলে আসে। তো মাঝের অংশের যে দৈর্ঘ্য আছে ওটা নেওয়ার জন্য কি করা হয়, এই নিচের অংশের দৈর্ঘ্য যোগ উপরের অংশের দৈর্ঘ্য ডিভাইড বাই 2 করা হয়, তাহলে এই অংশের দৈর্ঘ্যটা চলে আসে, আর এটার সাথে উচ্চতা গুণ করা হয়। তা আমি একটু দেখাই দিই। প্রথমে আমরা সংখ্যা নিচ্ছি কয়টা আমাদের ফুটিং লাগবে, দেন আমরা নিচের অংশের দৈর্ঘ্য অর্থাৎ 1.5 যোগ উপরের অংশে 0.25, হ্যাঁ ডিভাইড বাই 2, তাহলে আমাদের কি হলো, মাঝের অংশের দৈর্ঘ্যটা চলে আসলো। এখন এটার সাথে আমরা গুণ দিব মাঝের অংশের প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এখানে সেম, এগুলো কিন্তু আমাদের ফুটিংও হচ্ছে বর্গাকার এবং কলামও বর্গাকার। তো সেম 1.5 যোগ 0.25 ডিভাইড বাই 2, তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থের অংশ হয়ে গেল ইনটু আমাদের উচ্চতা। তো উচ্চতা কত আমাদের এখানে আমরা সেকশনে দেখতে পাচ্ছি, আমাদের হাইট হচ্ছে এতটুকু অংশ 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার মানে 0.15, তো আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার বলি, দেখো আমাদের এর আগে যেটা আমরা হচ্ছে আয়তাকার অংশের এই আয়তন বের করলাম, তার জন্য আমাদের কি লাগছিল, আমাদের হচ্ছে সংখ্যা লাগছিল, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা লাগছিল। এটাতেও সেম, সংখ্যা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। আসলে এই দৈর্ঘ্য এবং প্রস্থ এটার মাপ শুধু একটু চেঞ্জ আছে, এটার মাপ আমরা কি করছি, মাঝখানেরটা নিছি, হ্যাঁ মাঝখানেরটা নিছি, যে কারণে আমরা
এই নিচের অংশের দৈর্ঘ্য যোগ উপরের অংশের দৈর্ঘ্য ডিভাইড বাই 2 করছি। সেম এখানেও নিচের অংশের দৈর্ঘ্য যোগ উপরের অংশের দৈর্ঘ্য ডিভাইড বাই 2 করছি। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখন মান বের করব। 1.5 যোগ 0.25 ডিভাইড বাই 2 ইনটু 1.5 0.25 ডিভাইড বাই 2 ইনটু 0.15। তো আমাদের এখানে মান আসে হচ্ছে 0.295, তো ঘনমিটার। সরি, আমাদের ভ্যালু আসবে 1.378 মিটার কিউব। তাহলে আমাদের ট্রাপিজয়েডাল অংশে মান চলে আসলো। এখন টোটাল যে আমাদের আরসিসি কাজ আছে, তাহলে ফুটিং এ আরসিসি কাজের পরিমাণ আমাদের আয়তাকার অংশের পরিমাণ যোগ ট্রাপিজয়েডাল অংশের পরিমাণ। তো আয়তাকার অংশে আমাদের মান আছে 6.075 প্লাস 1.378। এটার মান নির্ণয় করলে 6.075 প্লাস 1.378, এটার মান আসে 7.45 মিটার কিউব। তো এই হলো আমাদের ফুটিং এর আরসিসি কাজের পরিমাণ। এখন আমাদের হচ্ছে ফুটিং এর উপরে অর্থাৎ গ্রেড বিমের নিচ থেকে ফুটিং পর্যন্ত, দেখো এখানে দেখাইছি, এই যে এটা হচ্ছে গ্রেড বিম, এই অংশটা হচ্ছে গ্রেড বিম। এই গ্রেড বিমের নিচ থেকে এই যে ফুটিং আছে, ফুটিং পর্যন্ত যে কলামের অংশটুকু আছে, এই কলামের অংশে আরসিসি কাজের পরিমাণ কত, এটা যদি আমরা নির্ণয় করতে চাই, এটা হচ্ছে তোমাদের জিএল অর্থাৎ গ্রাউন্ড লেভেল, বা এটা হচ্ছে ভিত্তিতল বলা চলে। তো এখানে যদি আমাদের গ্রেড বিমের নিচের অংশে যদি কলামে আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করতে বলে, তাহলে সেটা কিভাবে নির্ণয় করব সেটা আমি দেখাই দিচ্ছি। তো গ্রেড বিমের নিচের অংশে মানে কি, অ্যাকচুয়ালি ভিত্তিতে কলামের আরসিসি কাজের পরিমাণ। আরসিসি কাজের পরিমাণ, তো কলামেরটা খুব সহজ, অনেকটা ওই ফুটিং এর মতনই। আমাদের সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ ইনটু উচ্চতা, এই কয়টা লাগবে। সংখ্যা কি, কয়টা আছে, অর্থাৎ আমাদের ফুটিং বা কলাম যে কয়টা আছে, কলাম সংখ্যা নির্ণয় করছিলাম আমরা 12টি। দৈর্ঘ্য প্রস্থ কত, দৈর্ঘ্য প্রস্থ এখানে হচ্ছে আমাদের কলাম যেটা, এই কলাম হচ্ছে বর্গাকার কলাম। তো কলামের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য প্রস্থ সেম 25, 25 সেন্টিমিটার। কলামের দৈর্ঘ্য প্রস্থ 25 সেন্টিমিটার, অর্থাৎ 0.25। আবারও বলছি, দেখো 25 সেন্টিমিটার, এটা কিভাবে লিখতে পারবো, দুইটা ঘরের এই পাশে যদি দশমিক নিয়ে আসো, তাহলে 0.25 মিটার, অর্থাৎ সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসতে গেলে দুই ঘর পাশে আমাদের দশমিকটা নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে মিটারে। তাহলে 0.25 ইন্টু 0.25 মানে দৈর্ঘ্য প্রস্থ সেম, কিন্তু হাইট, তো হাইটের ক্ষেত্রে দেখো এখানে একটু ভেজাল আছে। আমাদের এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 70 সেন্টিমিটার, তো এতটুকু আমাদের 70, কিন্তু এখান থেকে আমাদের গ্রেড বিমের দেখো ভিত্তির নিচে 15 সেন্টিমিটার গ্রেড বিমের অংশ আছে। তাহলে আমাদের এই 15 সেন্টিমিটার অংশ বাদ দিতে হবে। তাহলে 70 মাইনাস 15, তাহলে আমাদের হাইট কি হবে দেখাই দিই। হাইট হচ্ছে 70 মাইনাস হচ্ছে 15,
তাহলে 70 মাইনাস 50 মানে 55 সেন্টিমিটার, অর্থাৎ মিটার নিলে 0.55 মিটার। তাহলে আমাদের সংখ্যা দৈর্ঘ্য প্রস্থ পাইছি 0.55, হাইট দ্বারা আমরা গুণ করলে এটাতে খুব সহজে আরসিসি কাজের পরিমাণ পেয়ে যাব 0.025 ইন্টু 0.025 ইন্টু 0.55, এটা কত আসলো 0.4125, আচ্ছা 0.412 এত ঘনমিটার। তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখবা যে খুব ইজিলি তোমরা হচ্ছে আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করতে পারছো। এটা আহামরি খুব একটা কঠিন কাজ না। কস্টিং একটু মনোযোগ দিয়ে দেখলে এস্টিমেটিং এন্ড কস্টিং এরা মোটামুটি সহজ আছে, খুব একটা কঠিন না। তো আমাদের কলাম গেল, এরপরে আমরা গ্রেড বিমের হিসাব করব। ওকে, তো গ্রেড বিমের ক্ষেত্রে আমি একটা বিষয় বলি, আমরা গ্রেড বিমে কিন্তু মাটি কাটার পরিমাণ নির্ণয় করছিলাম, সেক্ষেত্রে আমরা হচ্ছে সেন্টার লাইনটা বের করে নিয়েছিলাম। তো এখানেও সেন্টার লাইন আমাদের বের করতে হবে, এবং সেন্টার লাইন বের করার পরে ওখান থেকে আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। তো দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে সেন্টার লাইন থেকে আমরা হাফ ইন্টু জয়েন্ট সংখ্যা ইন্টু আমাদের গ্রেড বিমের প্রস্থ যেটা, এটা বাদ দিব, তাহলে আমাদের হচ্ছে লেন্থটা চলে আসবে। এবং গ্রেড বিমের প্রস্থের সাইজ হচ্ছে 25 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে সেন্টার লাইন থেকে বের করব, প্রস্থ হচ্ছে 25 এবং হাইট হচ্ছে 15 15 30, এবং এই কয়টা গুণ করলে আমাদের কিন্তু ঘনমিটারে চলে আসবে। তো মানে গ্রেড বিমের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ ইনটু উচ্চতা, এই তিনটা লাগবে। তো প্রথমে আমরা সেন্টার লাইন বের করি। আমরা গ্রেড বিমের ক্ষেত্রে, গ্রেড বিমের আরসিসি কাজ, গ্রেড বিমের আরসিসি কাজ। প্রথমে সেন্টার লাইন। তো সেন্টার লাইন বলতে কি বোঝায়, আমি এর আগেও বুঝাইছিলাম, আমাদের গ্রেড বিম কোথায় কোথায় হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো গ্রেড বিম কোথায় কোথায় হবে, আমাদের কলাম থেকে কলামে যদি ওয়াল থাকে, অর্থাৎ কলাম থেকে কলামে যদি ওয়াল গাঁথনি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের সেখানে গ্রেড বিম হবে। বা কলাম থেকে কলামে দেখা যাচ্ছে যেখানে ডোর আছে, ডোর থাকলেও কিন্তু এখানে এই পুরাটা গ্রেড বিম হবে। অর্থাৎ এখানে দেখো গ্রেড বিমটা কোথা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এই পর্যন্ত হবে, দেন এখান থেকে এই পর্যন্ত হবে, দেন এখান থেকে একদম এই পর্যন্ত হবে, দেন এখান থেকে এই পর্যন্ত হবে, মানে পুরোটা বক্সে হবে। দেন এখান থেকে শুরু এই পর্যন্ত হবে, এই পর্যন্ত হবে, দেন এখান থেকে এই পর্যন্ত হবে, মানে এই পুরোটা হবে। এখানে কতটুকু হবে, এখান থেকে এই পর্যন্ত হবে, এই পর্যন্ত। আর এখানে তো পুরোটা আছে। আর তারপরে এখানে এই পর্যন্ত, মানে এই বক্সটা হবে, দেন এখানে এই বক্সটা তো হবে, বোঝা যাচ্ছে এটা হবে, আর এখানে এটা হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। আর এগুলো হচ্ছে পার্টিশন ওয়াল, এখানে কোনো গ্রেড বিম হবে না, এখানে কোনো কলামও নাই, কিছু নেই। সো এখানে যদি কলাম একটা থাকতো, এখানে যদি একটা কলাম থাকতো, তাও কিন্তু এখানে গ্রেড বিম হতো না, কারণ পার্টিশন ওয়াল সাধারণত মেঝে থেকে তোলা হয়, মেঝে থেকে ওয়ালটা গাঁথনি দেওয়া হয়। তো মেঝের নিচে কিন্তু কোনো ওয়াল থাকে না, সো মেঝের নিচে হচ্ছে গ্রেড বিমের প্রয়োজন হয় না। তো প্রথমে তোমরা এটা দেখে নিবা যে কোথায় কোথায় আমাদের গ্রেড বিম হচ্ছে, তারপরে জাস্ট সেন্টার লাইন। সেন্টার লাইন কি সিম্পল, এখানে মাঝখান থেকে শুরু করবো, মাঝখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12.5, দেন এখান থেকে এই পর্যন্ত এখানে মাপ দেওয়া আছে 350, দেন এই পর্যন্ত হচ্ছে 25, তারপর এখান থেকে এই পর্যন্ত এর মধ্যে কত 425, দেন 12.5, দেন এইটার সাথে 1 2 1 2 3, অর্থাৎ 3 গুণ দিলে এটা 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 এই পর্যন্ত চলে আসবে। দেন এই পাশে হিসাব করলাম, এই পাশে হচ্ছে 12.5, তারপরে এটা হচ্ছে এই পর্যন্ত, এখানে মাপটা আছে 535, তারপরে কত 25, তারপরে 25 থেকে এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত 400।
দেখো এইটা মানে হচ্ছে এই পর্যন্ত, মানে এই মাপটা, এদিকের মাপটা হচ্ছে এটা, আর এই দিকের মাপ যেটা আছে, যদি এটা যদি দৈর্ঘ্য বলি, এটা যদি প্রস্থ বলি, তাহলে ধরো এটা হচ্ছে দৈর্ঘ্যের মাপ, এইদিকে হচ্ছে প্রস্থের মাপ, এটা এরকম, এটা বুঝে নিতে হবে তোমাদের। এটা মানে এইদিকে দৈর্ঘ্যের মাপ বুঝাচ্ছে এবং এই 400 মানে এইদিকের মাপ বুঝাচ্ছে, এটা তোমাদের বুঝতে হবে। ওকে, তো যাই হোক এই পর্যন্ত আশা আশা করি মাপ না হলো। তারপরে এখানে কত, 25, 25 থেকে এখানে হচ্ছে বারান্দার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। বারান্দার মাপটা এখান থেকে এই মাথা পর্যন্ত, মানে একদম শেষ মাথা পর্যন্ত বারান্দার মাপটা দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, আমরা যখন এখানে আসবো এখান থেকে এই মাথা পর্যন্ত 150 হিসাব করব, সেখান থেকে আবার আমাদের 12.5 বাদ দিতে হবে, তাহলে আমরা এই মাঝখানে আসবো। সেন্টার লাইন সবসময় সেন্টার পর্যন্ত আমাদের আসতে হবে। বা আমরা আরেকটা কাজ করতে পারি, যদি এই ঝামেলার মধ্যে না যাই, এখানে হচ্ছে 550 দেওয়া আছে, আমরা হচ্ছে এখান থেকে মানে যে কোনো ভাবে করতে পারো। এই পর্যন্ত আসলা, এই পর্যন্ত আসার পরে 550 এখানে যোগ করে দিলে একদম এই সেন্টার লাইন মানে এই পর্যন্ত আসতে পারবো, তারপর 12.5 যোগ করলে এই সেন্টার পর্যন্ত আসতে পারবো। তোমাদের জাস্ট প্ল্যানটা বুঝতে হবে, তাহলে প্ল্যান বুঝলে ইজিলি সবকিছু বের করতে পারবা। তো এটা যখন আসলো, দেন তারপরে হচ্ছে এখানে গ্রেড বিম হবে, এখানেও গ্রেড বিম হবে, তাহলে এটার সাথে 2 গুণ, 2 গুণ দেওয়ার পরে আর কোথায় যে এখানেও গ্রেড বিম হবে, এখান থেকে এই মাথা পর্যন্ত গ্রেড বিম, আবার এখান থেকে এই মাথা পর্যন্ত। তাহলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এটা যোগ এটা করলে কিন্তু এই পুরাটার মাপে হয়, তাহলে অ্যাকচুয়ালি এই গ্রেড মানে এই মাপটার সাথে 3 গুণ দিলে কিন্তু ইজিলি হবে। আমি মাটি কাটার ক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝাইছিলাম যে সেন্টার লাইন কিভাবে নির্ণয় করবো, সেম ওই পদ্ধতিতেই তোমরা নির্ণয় করবে। তো চলো প্রথমে আমরা সেন্টার লাইনের কাজ করি। সেন্টার লাইনের ক্ষেত্রে ফার্স্ট আমরা কি করব, ফার্স্টে দেখো 12.5, ফার্স্টের ক্ষেত্রে আমাদের প্রথমে 12.5 প্লাস 350 প্লাস 25 প্লাস 425 প্লাস 12.5 ইন্টু 1 2 3 3। তো এটা আরেকবার বুঝাই দিচ্ছি, দেখো এটা কিভাবে নির্ণয় করছি দেখো, আশা করি এখন দেখা যাচ্ছে। এই মিডিল পয়েন্ট থেকে এই পর্যন্ত 12.5, তারপর এখান থেকে এই পর্যন্ত 350, তারপর এতটুকু 25, তারপরে এখান থেকে এই পর্যন্ত এই যে এখানে ডাইনিং এর মাপ দেওয়া আছে দৈর্ঘ্যের, হ্যাঁ 425, তারপরে এতটুকু মিডিল পর্যন্ত 12.5, অর্থাৎ এই ওয়ালটা হচ্ছে 25-এর, হ্যাঁ 25-এর অর্ধেক 12.5। তো এইটা যেটা, এইটা সেটা এবং এইটা, এই তিনটার মাপ কিন্তু সেম, তাহলে 1 2 3 3 গুণ দিছি। তো এই দিকের অংশ আমাদের হয়ে গেছে, এখন আমরা নিচের অংশ হিসাব করব। প্লাস 12.5 প্লাস হচ্ছে 535 প্লাস 25 প্লাস 550 করলাম প্লাস 12.5, 1 1 2 3 ইন্টু 3। তো এই অংশটা আরেকবার দেখাই, নিচের অংশ কিভাবে করছি দেখো। নিচের অংশ, এই অংশ হচ্ছে 12.5, হ্যাঁ 12.5 মানে এখান থেকে এতটুকু 12.5, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই যে 535, দেন এখান থেকে এতটুকু কত 25, দেন এইখান থেকে আমরা এই পর্যন্ত হিসাব করছি, এই যে স্টেয়ার দেওয়া আছে না, স্টেয়ারের এই পাশের মাপ, এতটুকুর মাপ যেটা সেটা দাস, মানে এখান থেকে এই পর্যন্ত হাইট স্টেয়ারের। তো এখান থেকে আমরা ডাইরেক্ট স্টেয়ারের মাপটা বসাইছি, তোমরা ইচ্ছা করলে এইটা যোগ বারান্দার মাপও করতে পারো, আমি ডাইরেক্ট স্টেয়ারের মাপ বসাইছি, তারপরে এই পর্যন্ত আমরা আসলাম, তারপরে আবার 12.5 যোগ করছি, তাহলে এখানে আমরা আসলাম। তো এইটা একটা ওয়াল, এটা একটা মানে হচ্ছে গ্রেড, এটা একটা গ্রেড বিম, এটা একটা গ্রেড বিম, দেন এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু, এটা একটা গ্রেড বিম হবে, তাহলে এটা ধরা যায় যে একটা গ্রেড বিম, তাহলে এটা এক, এটা হচ্ছে 2, মানে এটা পুরাটাই এসেছে 1 2 3।
তো এইটুকু করার পরে আমাদের দেখো এটা হয়ে গেছে, কতটুকু আমাদের অংশ হলো, 1 2 3 এই অংশ হলো। হ্যাঁ, দেন এটা 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 হলো। তাহলে আমাদের বাদ থাকলো কতটুকু, আমাদের জাস্ট এই এতটুকু অংশ যেটা আছে, হ্যাঁ, এটা শুধু আমাদের বাদ থাকলো। তো এটা আমরা যোগ করে দেব, প্লাস 12.5 প্লাস হচ্ছে তো 550 প্লাস 12.5। তো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই লাস্টের অংশ যেটা দেখায়, লাস্টের অংশ হচ্ছে এই যে এখানে একটু এখান থেকে এই পর্যন্ত 12.5, তারপরে এই পর্যন্ত হচ্ছে 550, এখান থেকে এই মিডিল পর্যন্ত 12.5। ওকে, তো শেষ আমাদের গ্রেড বিমের কাজ, মানে সেন্টার লাইন বের করা শেষ। এখন আমরা হিসাব করব সেন্টার লাইনের পরিমাণ কত। তাহলে আমাদের 6455 সেন্টিমিটারে আসে, এটা মিটারে নিলে 64.55 মিটার। ওকে, এবারে আমরা হচ্ছে কি করব, দৈর্ঘ্যটা বের করব, গ্রেড বিমের দৈর্ঘ্য, লেন্থ। দৈর্ঘ্য হচ্ছে সেন্টার লাইন মাইনাস হাফ ইন্টু জয়েন্ট ইন্টু বিমের প্রস্থ। তো এখানে আমাদের তাহলে সেন্টার লাইনের মান হচ্ছে 64.55 মাইনাস হাফ ইন্টু জয়েন্ট। তাহলে আমাদের জয়েন্টটা বের করতে হবে, তাহলে জয়েন্টটা বের করে নিই। জয়েন্ট, তাহলে তোমাদের জয়েন্ট কেমনে বের করবো, জয়েন্ট হচ্ছে রুম প্লাস কলাম মাইনাস 1, সরি -1 ইন্টু 2। আচ্ছা আমি এখানে নিচে দেখাই, হ্যাঁ, জয়েন্ট বের করা একটু নিচে, আচ্ছা এখানে হবে, ভালো করে লিখি। জয়েন্ট, জয়েন্ট সমান সমান রুম প্লাস কলাম -1 ইন্টু 2। এখন এখানে রুম কলাম, আচ্ছা রুম বলতে কি বোঝাচ্ছে, কলাম তো জানি, কলাম হচ্ছে 12টা আছে, কলাম সংখ্যা 12টা আছে। রুম কি বোঝাচ্ছে, রুম মানে এখানে কিন্তু যে বেডরুম ডাইনিং, মানে ড্রয়িং রুম ডাইনিং রুম লেখা আছে এগুলো কিন্তু না। রুম বলতে বোঝাচ্ছে আমাদের যে গ্রেড বিম, গ্রেড বিম দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র, এর প্রত্যেকটা ক্ষেত্রকে এখানে রুম হিসেবে কল্পনা করতেছে। তো এইটা দেখো একটা ক্ষেত্র, এইটা একটা ক্ষেত্র, এইটা একটা ক্ষেত্র, দেন এখানে একটা ক্ষেত্র হয়েছে, হ্যাঁ, দেন এখানে একটা ক্ষেত্র হয়েছে। তাহলে কয়টা ক্ষেত্র হলো, 1 2 3 4 5, টোটাল 5টা ক্ষেত্র হলো। তাহলে রুম কত কত আমরা লিখবো, 5 প্লাস কলাম হচ্ছে 12টি -1 ইন্টু 2। আচ্ছা ওকে, 5 প্লাস 12 -1 2 কত, 32টি, মানে জয়েন্ট হচ্ছে, জয়েন্ট সংখ্যা 32টি। তাহলে জয়েন্ট হচ্ছে 32 ইন্টু বিমের প্রস্থ। তো বিমের প্রস্থ কত, 25 সেন্টিমিটার, তো 0.25। তাহলে আমাদের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি বের হবে 64.55 মাইনাস 0.5 ইন্টু 32 ইন্টু 0.25, 60.55, 60.55 এত মিটার। তো আমাদের দৈর্ঘ্য বের করা এখানে সবচেয়ে বেশি ঝামেলার কাজ, আর এছাড়া অত ঝামেলা নাই। প্রস্থ হচ্ছে কত, 0.25 মিটার। হাইট কত, সো হাইট এখানে দেওয়া আছে 15 প্লাস 15 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, মানে কি 0.3 মিটার। তাহলে আমাদের কাজের পরিমাণ কত, কাজের পরিমাণ আয়তনে বের করব। কাজের পরিমাণ এল ইন্টু বি ইন্টু এইচ।
দৈর্ঘ্য হচ্ছে 60.55 ইন্টু 0.25 ইন্টু 0.3। ওকে, 60.55 ইন্টু 0.25 ইন্টু 0.3, 4.54 এত ঘনমিটার। আচ্ছা, এখন আমরা মোট আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করব। অর্থাৎ আমাদের ভিত্তিতে যেতটুকু অংশ, মানে গ্রেড বিমের নিচে যেতটুকু অংশ কলামের আছে, সেই কলামের অংশ প্লাস গ্রেড বিমের অংশ প্লাস ফুটিং এর অংশ, প্রত্যেকটা অংশে মোট আরসিসি কাজের পরিমাণ। তো আমরা এখানে লিখি ভিত্তিতে আরসিসি কাজের পরিমাণ। ভিত্তিতে আরসিসি কাজের পরিমাণ। তাহলে আমরা প্রথমে হচ্ছে ফুটিং এ দেখব। ফুটিং এ হচ্ছে 7.453 প্লাস গ্রেড বিমের নিচে অর্থাৎ ভিত্তিতে যতটুকু কলাম আছে সেই ততটুকু অংশে, কলাম কিন্তু আরো আছে, কলাম এই গ্রেড বিমের উপরে আরো অংশ আছে, ওগুলো আমরা হিসাব করিনি, আমরা জাস্ট গ্রেড বিমের নিচের অংশে 0.412 প্লাস 4. এটা হচ্ছে গ্রেড বিমে 4.54। তো এতটুকু অংশে তাহলে মোট আরসিসি কাজের পরিমাণ কত আসলো? 7.453 প্লাস 0.41 2 প্লাস 4.54, তাহলে আমাদের এখানে আসে 12.405 এত ঘনমিটার। ওকে, তো আমাদের ভিত্তিতে আরসিসি কাজের পরিমাণ আমরা নির্ণয় করলাম। এরপরে যদি তোমাদের প্রশ্নে বলা থাকে যে হচ্ছে মালামালের পরিমাণ নির্ণয় করো, তো প্রশ্নে অবশ্যই অনুপাত দেওয়া থাকবে এবং সেই অনুপাত অনুযায়ী যদি মালামালের পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে সেটা তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো, আমাদের প্রশ্নে যদি বলা থাকে যে 1:1.3 অনুপাতে সিমেন্ট, বালু এবং খোয়ার পরিমাণ নির্ণয় করো, এবং সাথে যদি আমাদের বলা থাকে যে 1.20% হারে রড যদি ব্যবহার করা হয় তাহলে রডের পরিমাণ নির্ণয় করো, তাহলে এটা কিভাবে নির্ণয় করব? তো প্রথমে আমি রডের পরিমাণটা নির্ণয় করতেছি। রডের পরিমাণ, তো রডের পরিমাণ ফার্স্টে নির্ণয় করতেছি। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন সিমেন্ট বালু খোয়ার পরিমাণ নির্ণয় করব তখন আমাদের হচ্ছে শুষ্ক আয়তন বের করতে হবে, কিন্তু আমাদের রডের জন্য কিন্তু শুষ্ক আয়তন বের করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের যে আয়তনটা দেওয়া আছে এটার সাথে আমরা সরাসরি পার্সেন্টেজ বের করে নেব। অর্থাৎ এখানে 12.405 এত ঘনমিটার আছে, এটার 1.2%, তাহলে এটার আমরা 1.2% মানে কি 1.20 ডিভাইড বাই 100, মানে 100-র মধ্যে এতটুকু। এটা আমরা গুণ করলে কত আসবে? দেখো, আমাদের এটা ঘনমিটারে আসবে 12.405 ইন্টু 1.2 বাই 100, তাহলে আমাদের মান আসলো হচ্ছে 0.148। হ্যাঁ, 0.148 এটা ঘনমিটারে আসলো, কিন্তু আমাদের কিন্তু মান ঘনমিটারে লাগবে না, আমাদের কেজিতে লাগবে। তাহলে কেজিতে কিভাবে নির্ণয় করব? আমরা রডের একক ওজন যেটা আছে একক ওজন দ্বারা গুণ করে দিব। একক ওজন হচ্ছে 7850, তাহলে আমাদের কিন্তু কেজিতে চলে আসবে। তাহলে আমাদের যে মান আসলো সেটাকে আমরা 7850 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের কেজিতে চলে আসলো 68, অর্থাৎ 1168.55 কেজি। এখন যদি এটা আমাদের কুইন্টালে হিসাব করতে বলে, কুইন্টালে যদি বের করতে বলে তাহলে কি করব? কুইন্টালে বের করতে বললে জাস্ট 100 দ্বারা আমরা ভাগ করে দিব। কুইন্টালে করলে এই দেখো এই মান আছে, এটা ডিভাইড বাই 100, 100 দ্বারা ভাগ করে দিলে আমাদের 11.6855 কুইন্টাল। যদিও কুইন্টাল অত বেশি লাগে না, তারপর তোমাদের দেখাই দিলাম। আমাদের কেজিতে নির্ণয় করলেই হয়ে যাবে। হ্যাঁ, কেজিতে নির্ণয় করলেই হয়ে যাবে।
ওকে, তো আমাদের রডের পরিমাণ বের হয়ে গেল। তো তোমাদের পরবর্তী অধ্যায়ে কিন্তু বার শিডিউল আছে, সেখানে রডের ডিটেলস কিভাবে বের করে সেটা নিয়ে আলোচনা করা আছে, সেটা পরবর্তীতে দেখবা আশা করি। তো রডের পরিমাণ গেল, এরপরে আমরা কি করব, আমাদের এই সিমেন্ট বালি খোয়ার জন্য আমাদের অবশ্যই শুষ্ক আয়তন বের করে নিতে হবে। তাহলে শুষ্ক আয়তন, শুষ্ক আয়তন সমান সমান আমাদের যে আয়তনটা দেওয়া আছে 12.405, এটাকে জাস্ট 1.5 দ্বারা আমরা গুণ করে দিব, তাহলে আমাদের শুষ্ক আয়তন চলে আসবে 12.405 ইন্টু 1.5। তাহলে আমাদের মান আসে 18.607 এত ঘনমিটার। ওকে, তো এখন আমাদের কি লাগবে, অনুপাতের যোগফল লাগবে। অনুপাতের যোগফল 1 যোগ 1.5 যোগ 3, তাহলে কত হয়, 3 2 5 5.5, 5.5। আচ্ছা, অনুপাতের যোগফল পাইলাম। এখন আমাদের সিমেন্টের পরিমাণ, সিমেন্ট কত আছে, এই শুষ্ক আয়তন 18.607, এটার সাথে আমাদের সিমেন্টের অনুপাত কত, ফার্স্টে যে রেশিও যদি দেখো, ফার্স্টেরটা হচ্ছে সিমেন্ট, তারপরেরটা স্যান্ড বা বালি, তারপরেরটা কিন্তু খোয়ার রেশিও। তাহলে ফার্স্টে আমাদের সিমেন্ট বের করতে হবে 1 ডিভাইড বাই 5.5। এটাকে আমরা যদি 30 দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাগে চলে আসবে, অর্থাৎ আমাদের যে ঘনমিটার আছে, ঘনমিটারকে আমরা 30 দ্বারা গুণ করে দিলে আমাদের হিসাবটা কিন্তু ব্যাগে চলে আসবে। কত ব্যাগ সিমেন্ট লাগবে চলে আসবে। তো 18.607 ইন্টু 1 ইন্টু 30, তাহলে আমাদের কত আসলো 1.1, সরি 101.49, আলটিমেটলি কত হচ্ছে 1.2 ব্যাগস। তাহলে আমাদের সিমেন্ট আসলে 102 ব্যাগ। এরপরে বালি, এটা খুব সহজ, আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট আমাদের যে শুষ্ক আয়তন আছে এটাকে আমাদের মানে সিমেন্টের যে অনুপাত আছে সেই অনুপাত দ্বারা গুণ করলাম, গুণ করে টোটাল যে অনুপাতের যোগফল আছে সেটা দ্বারা ভাগ করলে আমাদের ঘনমিটারে চলে আসবে। ঘনমিটারকে আমরা 30 দ্বারা গুণ করলে আমাদের ব্যাগের হিসাবে চলে আসবে যে কতটি আমাদের ব্যাগ লাগবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তো বালির ক্ষেত্রে আমাদের ঘনমিটারে রাখলেই হবে, বালির ক্ষেত্রে আর কিছু করতে হবে না। তো বালির অনুপাতের রেশিও হচ্ছে 1.5, জাস্ট 1.5 দ্বারা গুণ আর টোটাল যে অনুপাত আছে সেটা দ্বারা ভাগ করলে আমাদের মানটা চলে আসবে। তাহলে 18.607 ইন্টু 1.5 ডিভাইড বাই 5.5, তো এটা কত, এটা আমাদের হচ্ছে 5.074 এত ঘনমিটার, এটা ডাইরেক্ট ঘনমিটারে আছে। এরপর আমাদের খোয়ার হিসাব, খোয়া একটা ইন্টু খোয়ার যে অনুপাত রেশিও আছে সেটা হচ্ছে 3 ডিভাইড বাই 5.5। ওকে, তো খোয়ার ক্ষেত্রে আছে 18.60 ইন্টু 3 ডিভাইড বাই 5.5, এটা কত আসছে, এটা হচ্ছে 10.145 এত ঘনমিটার। তো খোয়ার হিসাব আমরা, তোমাদের প্রশ্নে যদি খোয়ার জন্য ইটের পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে তোমরা সেটাও নির্ণয় করতে পারবা। তো আমরা জানি যে 1 ঘনমিটার খোয়ার জন্য, ছোট সাইজের 1 ঘনমিটার খোয়ার জন্য ইটের পরিমাণ 320টি, আর বড় সাইজের খোয়ার জন্য ইটের পরিমাণ 300টি। তো তোমরা ছোট সাইজের খোয়া ব্যবহার করবা তাহলেই হবে। তাহলে 1 ঘনমিটারের লাগে 320টি, তাহলে এত ঘনমিটারের লাগে জাস্ট এটার সাথে গুণ, তো যেটা আসবে তার চেয়ে একটু বেশি রাখবা, এটাই তোমাদের খোয়ার জন্য ইটের পরিমাণ।
তো আজকে আমি আরসিসি কাজের পরিমাণ দেখালাম। তো এই অধ্যায়ে হচ্ছে মেঝেতে হচ্ছে সোলিং এবং সিসির কাজ আছে। এগুলো যদি আমার সময় হয় তাহলে পরবর্তীতে আমাদের দেখানোর চেষ্টা করব। তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।